নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, নাগপুরের একটা মঞ্চ থেকে ভেসে আসা কয়েকটা লাইন আর তাতেই যেন কেঁপে উঠল গোটা দিল্লির রাজনৈতিক অলিন্দ। নীতিন গডকরি বললেন, 30 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি, এবার আর আগের মতো টানা কাজ করতে পারছি না, নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত। শুনতে কিন্তু একেবারে নিরীহ কথা, তাই না বন্ধুরা? একজন প্রবীণ মন্ত্রীর বিনয়ী স্বীকারোক্তি, কিন্তু প্রশ্ন হলো এই কথাটা তিনি বললেন ঠিক কোথায়? নাগপুরে, অর্থাৎ আরএসএস এর সদর দপ্তরের শহরে। ঠিক কবে বললেন বন্ধুরা? যেদিন গোটা দিল্লি জল্পনায় টকবক করে ফুটছে কবে হবে মোদী মন্ত্রিসভার সব থেকে বড় রদবদল, কাদের নাম পড়ছে, কাদের প্রমোশন হচ্ছে, আর ঠিক কার মুখ থেকে বেরালো এই কথাগুলো? এমন একজনের মুখ থেকে যাকে বছরের পর বছর ধরে সংঘ পরিবারের অন্তর্মহলে ডাকা হয় মোদির বিকল্প বলে। নরেন্দ্র মোদী 17ই সেপ্টেম্বর পা রাখতে চলেছেন 76 বছরে। ঠিক এক বছর আগে যখন তিনি 75-এ পা রেখেছিলেন, তখনও এইরকম একটা বার্তা নাগপুর থেকে উড়ে এসেছিল আরএসএস প্রধান মোহন ভগবতের মুখ থেকেই। 75-এ পা দিলে সরে দাঁড়ানো উচিত, সেবার কিন্তু ঝড় উঠেছিল, আর তারপরে মোহন ভগবত নিজেই সাফাই গাইতে শুরু করেছিলেন। এবার সেই একই চিত্রনাট্য কি আবার মঞ্চস্থ হচ্ছে, শুধু চরিত্রটা পাল্টে? আজ আমরা কোনো ঠোঁটকাটা রাজনৈতিক ভাষণ শোনাবো না বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সাজিয়ে দেব পুরো টাইমলাইনটা। 2013 সালের নীতিন গডকরির নিজের পতন থেকে শুরু করে 2014-র আদানি যোশীদের মার্গদর্শক মণ্ডলের নির্বাসন, 2024-এ অমিত শাহের অস্বীকার, 2025-এ মোহন ভগবত ঝড়, আর 2026-এর এই নতুন ইঙ্গিত পর্যন্ত। প্রশ্ন একটাই, বিজেপির ভেতরে বয়সের অঙ্কটা কি সবার জন্য সমান, নাকি একজনের জন্য চিরকালীন ছাড়? চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরুই করা যাক। আগে আসল ব্যাপারটা একেবারেই বন্ধুরা স্পষ্ট করে নেওয়া যাক, কারণ সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এমন ভাবে ছড়াচ্ছে যে আসল কথা আর গুজবের ফারাক করাটাই কঠিন হয়ে যাচ্ছে। বন্ধুরা, নাগপুর জেলার কটলে একলব্য একল বিদ্যালয় শিক্ষক তত্ত্বাবধায়ক প্রশিক্ষণ শিবিরে ভাষণ দিতে গিয়ে নীতিন গডকরি বললেন, তিনি গত 30 বছর ধরে সার্বজনীন জীবনে অবিরাম কাজ করে যাচ্ছেন, বহু উত্থান পত্তন দেখেছেন, বহু সম্মানও পেয়েছেন, কিন্তু এখন আর আগের মতো টানা কাজ করতে পারছেন না, তাই নতুন প্রজন্মকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। লক্ষ্য করুন বন্ধুরা, তিনি নতুন প্রজন্ম বলেছেন, নির্দিষ্ট করে কিন্তু জেনজি শব্দটা তার মুখে একেবারেই ছিল না। কিন্তু ঠিক এই লাইনটাই যথেষ্ট হলো গোটা দিল্লিতে জল্পনার আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। কিন্তু কেন? কারণ 69 বছর বয়সী নীতিন গডকরি 2014 সাল থেকে মোদী মন্ত্রিসভায় আছেন, আর ঠিক এই মুহূর্তে গোটা দেশ যখন মন্ত্রিসভার সবচেয়ে বড় রদবদলের অপেক্ষায়, তার মুখ থেকে অবসরের সুর শোনা মানেই টিভি স্টুডিওতে চেয়ার ভাঙা তর্ক শুরু হয়ে যাওয়া। নীতিন গডকরির দপ্তর থেকে বন্ধুরা সাথে সাথে সাফাই এলো, বলা হলো এই মন্তব্যের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। তিনি নাকি কথা বলেছিলেন তার নিজের হাতে তৈরি লক্ষণরাও মানকর ট্রাস্ট নিয়ে, যেটা আদিবাসী এলাকায় একলব্য একল বিদ্যালয় চালায়। প্রসঙ্গটা ছিল ট্রাস্টের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে, দেশের রাজনীতি নিয়ে একেবারে নয়। বা চমৎকার সাফাই কিন্তু বন্ধুরা, কিন্তু এখানেই তো প্রশ্নটা দাঁড়ায়, রাজনীতির ময়দানে এই ধরনের ট্রাস্ট মিটিং সাফাই আমরা এর আগেও দেখেছি। ঠিক এক বছর আগে মোহন ভগবত যখন 75 বছরের কথা বলেছিলেন, তখনও তিনি বলেছেন সেটা নাকি স্রেফ একটা পুরনো কৌতুক উদ্ধৃত করা হয়েছিল, কারোর উদ্দেশ্যে বলা হয়নি। প্যাটার্নটা লক্ষ্য করুন তো, প্রথমে বিস্ফোরক মন্তব্য, তারপর জাতীয় স্তরে জল্পনা, তারপর অফিসিয়াল সাফাই যে না না এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, এই মন্তব্যটা এলো এমন একটা সময় যখন বিজেপির সাংগঠনিক কাঠামোয় ইতিমধ্যে বিরাট রদবদল হয়ে গেছে। নতুন জাতীয় সভাপতি নীতিন নবীনের অধীনে 65 জন সদস্যের যে টিম ঘোষণা হয়েছে, তার মধ্যে 51 জনই কিন্তু নতুন মুখ রয়েছেন। আর বন্ধুরা, গুঞ্জন চলছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেতেই, মানে মোদির জন্মদিনের ঠিক আগেই আসতে পারে সবচেয়ে বড় কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, যেখানে অন্তত 12 জন নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারেন, বিশেষ করে উত্তরপ্রদেশের মতো রাজ্যকে বেশি গুরুত্ব দিয়ে, কারণ সামনের বছরই সেখানে ভোট। তাহলে ভাবুন, ঠিক এই সময় এই আবহে একজন প্রবীণ আরএসএস ঘনিষ্ঠ মন্ত্রীর মুখ থেকে আমি আর আগের মতো পারছি না, নতুনদের সুযোগ দেওয়া উচিত, এটা কি নিছক কাকতালীয় ঘটনা? নীতিন গডকরির নিজের সাম্প্রতিক ইতিহাসও এখানে যথেষ্ট জরুরি ভূমিকা পালন করে। গত 1-1.5 বছর ধরে তিনি নিজেই সবচেয়ে বেশি আক্রমণের মুখে পড়া মন্ত্রীদের একজন, কারণ E20 ইথানল মিশ্রিত পেট্রোল নীতি,
গাড়ির মাইলেজ কমে যাওয়া, ইঞ্জিন খারাপ হওয়ার অভিযোগ নিয়ে জনরোষ এমন জায়গায় পৌঁছেছে যে ককরোচ জনতা পার্টির সাফল্যের পর অনলাইনে জন্ম নিয়েছে E20 জনতা পার্টি, যা সরাসরি গডকরির পদত্যাগ দাবি করছে। নীতিন গডকরি আবার পাল্টা বলেছেন এটা তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার, এমনকি বলেছেন তার মস্তিষ্কের মূল্য মাসে 200 কোটি টাকা, তাকে দুর্নীতি করতে হয় না। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইথানল প্রস্তুতকারী সংস্থাগুলোর সাথে তার পরিবারের ব্যবসায়িক যোগ আছে। এই একই ভাষণে তিনি কৃষক আত্মহত্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন, বলেছেন কৃষক কল্যাণে আরো কিছু করতে চান। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, এই মন্তব্য কি সত্যিই শুধু একটা ট্রাস্ট নিয়ে, নাকি একজন ক্লান্ত চাপে থাকা সমালোচনায় জর্জরিত নেতার মুখ থেকে বেরিয়ে আসা প্রকৃত হতাশার প্রতিফলন, যেটাকে ঘিরে দিল্লি নাগপুরের ক্ষমতার রাজনীতি নিজের মতো করে ব্যাখ্যা বসিয়ে দিচ্ছে? বন্ধুরা, এবার আসল ইতিহাসে ঢোকা যাক, কারণ নীতিন গডকরির এই মন্তব্যকে বোঝার জন্য বিজেপি আর RSS এর বয়সের রাজনীতির পুরো টাইমলাইনটা জানা জরুরি। আর এই টাইমলাইন এতটাই ঘটনাবহুল যে একে অস্বীকার করার কোনো উপায় পর্যন্ত নেই। 2014 সালে মার্গদর্শন মণ্ডলের জন্ম। লোকসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পরপরই দলের প্রতিষ্ঠাতা প্রজন্মের স্তম্ভ লালকৃষ্ণ আদবানি আর মুরলী মনোহর যোশীকে সরাসরি সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে বসানো হয় একটা নতুন তৈরি করা কাঠামোয়, মার্গদর্শন মণ্ডল, অর্থাৎ পথপ্রদর্শক পরিষদ। শুনতে সম্মানজনক লাগলেও বাস্তবে এটাই ছিল বিদায়ের ভদ্র সংস্করণ। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি পরে এটাকে বলেছিলেন বিজেপির ওল্ড এজ হোম। 75 বছর বয়সের দোহাই দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 2013 সালে নীতিন গডকরি নিজেই এই রাজনীতির শিকার। এখানে একটা অংশ প্রায় সবাই ভুলে যায়, নীতিন গডকরি নিজে 2010 থেকে 2013 সাল পর্যন্ত বিজেপির জাতীয় সভাপতি ছিলেন এবং তখন তিনি ছিলেন খোদ RSS এর প্রথম পছন্দ। কিন্তু বন্ধুরা, 2013 সালের জানুয়ারিতে তার পূর্তি গোষ্ঠীর সাথে যুক্ত আয়কর তদন্ত সামনে আসতেই সেই একই দিন আদবানি আর RSS এর তৎকালীন সাধারণ সম্পাদক ভাইয়াজি যোশী তার সঙ্গে দেখা করে পদত্যাগের অনুরোধ জানান। সেই রাতেই নীতিন গডকরি সরে দাঁড়ান আর নিজেই প্রস্তাব দেন RSS এর পছন্দের রাজনাথ সিংহের নাম। অর্থাৎ নীতিন গডকরি এমন একজন মানুষ যিনি নিজেই একবার RSS এর সিদ্ধান্তে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন, আর আজকেও সেই একই মানুষের মুখ থেকে নতুনদের সুযোগ করে দেওয়া উচিত কথাটা শুনতে হচ্ছে, ঠিক যখন RSS এর প্রধান কার্যালয়ের শহরেই তিনি দাঁড়িয়ে রয়েছেন। 2019 সালেই নরেন্দ্র মোদীর জন্য প্রথম ব্যতিক্রম। সেই সময় মোহন ভগবত নিজেই ইঙ্গিত দিয়েছিলেন 75 বছরের নিয়ম নাকি মোদীর ক্ষেত্রেও প্রযোজ্য নয়, কারণ তার নেতৃত্বের গুণাবলী ব্যতিক্রমী। অর্থাৎ নিয়ম আছে ঠিকই, কিন্তু নিয়মের মধ্যে লেখা আছে কার জন্য নিয়মটা প্রযোজ্য নয়। বন্ধুরা, আমরা যদি 2024-এর মে মাসের নির্বাচনী প্রচারের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে লোকসভা ভোটের উত্তাপে যখন অরবিন্দ কেজরিওয়াল আর অখিলেশ যাদব প্রশ্ন তোলেন মোদী কি 75 পেরোলে সরে দাঁড়াবেন, তখন অমিত শাহ সরাসরি বলেন বিজেপির সংবিধানে এমন কোনো নিয়মের অস্তিত্ব নেই যে 75 বছরে অবসর নিতে হবে। মোদী অবসর নিচ্ছে না। লক্ষ্য করুন, শাহ কিন্তু নিয়মটাকে অস্বীকার করলেন, অথচ আদবানি আর যোশীর বেলায় ঠিক এই নিয়মটাই প্রয়োগ করা হয়েছিল। এরপর আসি 2025 সালের মার্চ মাসে। নাগপুরে মোদীর প্রথম RSS এর সদর দপ্তরে সফর। রেশমিবাগে RSS এর হেডকোয়ার্টারের স্মৃতি মন্দিরে যান, মোহন ভগবতের সাথে দেখা করেন। শিবসেনার সঞ্জয় রাউত সঙ্গে সঙ্গে দাবি করেন মোদী নাকি মোহন ভগবতকে টাটা বাই বাই বলতে গিয়েছিলেন, আর মোদীর উত্তরসূরি নাকি মহারাষ্ট্র থেকেই আসবে, যেটা RSS ঠিক করবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস তীব্র প্রতিক্রিয়ায় বলেন বাবা জীবিত থাকতে থাকতে উত্তরসূরি খোঁজাটা মুঘল সংস্কৃতি, আর 2029 সালেও মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখাই যাবে। 2026 সালের জুন জুলাই মাসে নাগপুরে প্রয়াত RSS আদর্শবাদী মোরপন্থ পিংলের স্মরণে এক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে মোহন ভগবত বলেন 75 বছর হয়ে গেলে বুঝতে হবে এখন থামা উচিত, অন্যদের জায়গা করে দেওয়া উচিত। পিংলের একটা পুরনো রসিকতা উদ্ধৃত করে তিনি বলেন 75 বছরে কাউকে শাল দিয়ে সম্মান জানানো মানেই বোঝা উচিত এবার থামার সময় হয়েছে। কেন এটা এত বড় খবর হলো? কারণ মোহন ভগবত নিজেই 11ই সেপ্টেম্বর আর মোদী ঠিক 6 দিন পর 17ই সেপ্টেম্বর দুজনেই কিন্তু 75-এ পা রেখেছিলেন। কংগ্রেসের জয়রাম রকেশ কটাক্ষ করে বলেছিলেন পুরস্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে বাড়ি ফিরেই মনে করিয়ে দেওয়া হলো তার 75 বছর বয়স হতে চলেছে, কিন্তু প্রধানমন্ত্রী তো ভগবতকে মনে করিয়ে দিতে পারতেন যে তিনিও 75 হতে যাচ্ছেন। কর্ণাটকের কংগ্রেস বিধায়ক বেলুর গোপাল কৃষ্ণ তো সরাসরি বলে বসলেন মোহন ভগবতের কথা মেনে যদি মোদী সরে যান তাহলে গাডকরি হওয়া উচিত পরবর্তী প্রধানমন্ত্রী। 2025 সালের 28শে আগস্ট দিল্লিতে RSS এ শতবর্ষ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে মোহন ভগবত সাফাই দেন আমি কখনো বলিনি আমি অবসর নেব বা অন্য কাউকে অবসর নিতে হবে,
বললেন ওটা নিছক পিংলের রসিকতা উদ্ধৃত করা হয়েছিল, কারোর প্রতি ইঙ্গিত ছিল না। বন্ধুরা একবার এই পুরো প্যাটার্নটা লক্ষ্য করুন। প্রথমে বিস্ফোরক ইঙ্গিত, জাতীয় স্তরে ঝড়, তারপর অফিসিয়াল সাফাই। ঠিক 1 বছর ব্যবধানে একই শহর নাগপুর থেকে প্রায় একই বয়ান নিয়ে এবার এলেন নীতিন গডকরি। ইতিহাস কি সত্যি পুনরাবৃত্তি হচ্ছে, নাকি এটাই বিজেপি আরএসএস এর ভেতরের ক্ষমতার রাজনীতির স্থায়ী চরিত্র, যেখানে অবসরের ইঙ্গিত শুধু তাদের জন্যই প্রযোজ্য যাদের ক্ষমতার কেন্দ্রে জায়গা পর্যন্ত নেই? এতক্ষণে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই আলোচনায় নীতিন গডকরির নামটা কোনো আকস্মিক ব্যাপার নয়। জাতীয় রাজনৈতিক সাংবাদিকতায় তাকে বহুদিন ধরে বর্ণনা করা হয় একটা বিশেষ ভাষায় আরএসএস এর রিজার্ভ বেঞ্চের মানুষ বা ম্যান ইন রিজার্ভ। কেন এই তকমা? কারণ নাগপুর কেন্দ্রিক জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক বিবেক দেশপান্ডে নিজেই বলেছেন নীতিন গডকরি পুরোপুরি আরএসএস বাস্তুতন্ত্রের একজন মানুষ, সংগঠনের সঙ্গে তার নৈকট্য গভীর। আর ঠিক এই কারণেই বিজেপির অন্দরমহলে তাকে দেখা হয় মোদির একমাত্র বাস্তব বিকল্প হিসেবে। বন্ধুরা যখনই বিজেপির ভেতরে 75 বছরের প্রসঙ্গ ওঠে, বিরোধী শিবির থেকে সবার আগে যে নামটা উঠে আসে সেটা নীতিন গডকরিরই। 2018 সালে মহারাষ্ট্রের এক কৃষক নেতা সরাসরি আরএসএস কে চিঠি লিখে দাবি করেছিলেন মোদী শাহকে সরিয়ে গডকরির হাতে দায়িত্ব দেওয়া হোক। 2025 সালে মোহন ভগবতের 75 বছর মন্তব্যের পরেও কর্ণাটকের কংগ্রেস বিধায়ক আবার সেই একই নাম উঠিয়ে আনলেন। প্যাটার্নটা স্পষ্ট, গডকরির নাম বিরোধীদের হাতে এমন একটা অস্ত্র যেটা তারা বারবার ব্যবহার করে বিজেপির ভেতরে ফাটল দেখানোর চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, এই ইতিহাস মাথায় রেখে যখন খোদ নীতিন গডকরি নিজেই নাগপুরে দাঁড়িয়ে বলেন নতুনদের সুযোগ দেওয়া উচিত, তখন সেটাকে কি নিছক কাকতালীয় ধরে নেওয়া উচিত, নাকি এটা আরএসএস এর সেই পুরনো কৌশলের ধারাবাহিকতা, নিজের হাতে গড়া বিকল্প মুখকে সামনে রেখে ক্ষমতার কেন্দ্রে একটা চাপা বার্তা পাঠানো, যাতে সরাসরি মোদির দিকে আঙুল না তুলেও প্রশ্নটা জিইয়ে রাখা যায়? বন্ধুরা আরেকটা কিন্তু কৌতূহল উদ্দীপক অ্যাঙ্গেল আছে এখানে, পার্সোনালিটি কাল্ট আর সংগঠনের বিতর্ক। আরএসএস এর দর্শনে মূল কথাই হলো ব্যক্তির চেয়ে সংগঠন বড়। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এনডিএ শরিকদের উপর নির্ভরশীল হয়ে পড়ার পর থেকেই একাধিক রিপোর্টে উঠে এসেছে আরএসএস এর অন্দরে অস্বস্তি বেড়েছে মোদির অতি ব্যক্তিকেন্দ্রিক প্রচার কৌশল নিয়ে। এই আবহে বারবার আলোচনায় উঠে আসে আরেকটা নাম, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। নাগপুরেরই সন্তান, আরএসএস এর পূর্ণ সমর্থনপ্রাপ্ত, তুলনামূলক তরুণ এবং শিক্ষিত ভাবমূর্তির অধিকারী। তবে এখানে সততার সঙ্গে বলা দরকার, দেবেন্দ্র ফডণবীস নিজে বারবার সরাসরি একাধিকবার এই উত্তরসূরি জল্পনা নিয়ে নিজেই খারিজ করে বলেছেন 2029-এও মোদিই থাকবেন প্রধানমন্ত্রী। তাহলে ছবিটা কি দাঁড়াচ্ছে? একদিকে নীতিন গডকরি আরএসএস এর পুরনো পোরখাওয়া বিকল্প, অন্যদিকে দেবেন্দ্র ফডণবীস নতুন প্রজন্মের সম্ভাব্য মুখ। দুজনেই নাগপুরের সন্তান, দুজনেই আরএসএস ঘনিষ্ঠ, আর মাঝখানে দাঁড়িয়ে মোদী শাহ জুটি, যারা প্রতিটি উত্তরসূরির জল্পনাকে এখনো পর্যন্ত খারিজ করে এসেছে। এখন প্রশ্ন হলো এইভাবে আর কতদিন? এবার আসা যাক 2026 সালের বাস্তবতায়, কারণ এই বছরের ঘটনাপ্রবাহ না বুঝলে নীতিন গডকরির মন্তব্যের আসল ওজনটা বোঝাই যাবে না। 2026 সালের 20 জানুয়ারি দীর্ঘদিন মেয়াদ পার করেও পদে থাকা জেপি নাড্ডার জায়গায় বিজেপির নতুন জাতীয় সভাপতি হন নিতিন নবীন। বিহারের 5 বারের বিধায়ক, মাত্র 45 বছর বয়সী, দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি তিনি। খেয়াল করার মতো বিষয় হলো, তার নাম প্রস্তাব করেছিলেন খোদ নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং আর নীতিন গডকরি নিজে। অর্থাৎ এই প্রজন্ম পরিবর্তন এসেছে একেবারে শীর্ষ নেতৃত্বের আশীর্বাদেই। আরএসএস জোর করে কিন্তু চাপিয়ে দেয়নি, বরং মোদী শাহ নিজেরাই বেছে নিয়েছে কাকে সামনে আনবেন। এই মাসেই অর্থাৎ অগাস্টে নীতিন নবীনের নেতৃত্বে ঘোষিত হয়েছে বিজেপির নতুন সাংগঠনিক টিম, যাকে বলা হচ্ছে টিম 2029। 13 জন জাতীয় সহসভাপতি, 8 জন সাধারণ সম্পাদক, 16 জন সচিব সমেত মোট পুরো তালিকায় স্মৃতি ইরানি, বসুন্ধরা রাজে, তীরথ সিং রাওয়াতের মতো পরিচিত মুখের পাশাপাশি অনেক তরুণ ও নারী মুখকে জায়গা দেওয়া হয়েছে। উদ্দেশ্য স্পষ্ট, 2029 নির্বাচনের আগে দলের ভাবমূর্তি তরুণ করা। বিশেষ করে নীতিন নবীনের নিজের পুরনো আসন বাঁকিপুরে উপনির্বাচনে হারের পর শহরের ভোট ব্যাংক ধরে রাখার তাগিদ থেকেই। আর এসবের ঠিক মাঝখানেই এখনো গুঞ্জন চলছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সবচেয়ে বড় রদবদল নিয়ে। 12 জন নতুন মন্ত্রী, উত্তরপ্রদেশকে বাড়তি গুরুত্ব, সম্ভবত অমিত শাহের বড় দায়িত্ব বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে। যদিও এটা স্পষ্ট করে বলা দরকার, আজ পর্যন্ত নরেন্দ্র মোদীর দপ্তর থেকে এই রদবদলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটা এখনো জল্পনা স্তরেই রয়েছে বন্ধুরা। আর এই গোটা সাংগঠনিক আয়োজনের চূড়ান্ত পর্ব আসছে অক্টোবরে। 7ই অক্টোবর 2026 মোদী পূর্ণ করছেন সরকার প্রধান হিসেবে 25 বছর। 2001 সাল থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন থেকে গুনলে বিজেপি এই উপলক্ষে সাজিয়েছে দেশ জোড়া সেবা সংকল্প মহোৎসব।
15 দিনের কর্মসূচি। অমিত শাহ ইতিমধ্যে একে বর্ণনা করেছেন পারফরমেন্সের যুগ বলে এবং আরও বলেছেন নরেন্দ্র মোদী দীর্ঘ 25 বছরে একটাও ছুটি নেননি। তাহলে ভাবুন, গোটা ছবিটা একদিকে চলছে মোদীর 25 বছরের বিজয় উৎসবের প্রস্তুতি, রাজ্যে রাজ্যে জাঁকজমকপূর্ণ কর্মসূচির পরিকল্পনা, ঠিক তার কয়েক সপ্তাহ আগেই এই নাগপুর শহর থেকে দলেরই এক প্রবীণতম স্তম্ভের মুখ থেকে বেরিয়ে আসছে অবসরের সুর। এই বৈপরীত্যটাই কি সবচেয়ে বেশি কৌতূহলের জায়গা, তাই না বন্ধুরা? একদিকে অপ্রতিরোধ্য নেতৃত্বের 25 বছর উদযাপনের মহাযজ্ঞ, অন্যদিকে সেই একই দলের অন্দরেই কান পাতলে শোনা যাচ্ছে প্রজন্মে বদলের একটা চাপা গুঞ্জন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।